ও গো আমার আগমনী। পুজো পুজো চলে এলো। পুজোতে অনেক এক্সাইটমেন্ট থাকে। নতুন জামা কিনবো, কটা জামা কিনবো, কিভাবে ঘুরবো, কোথায় খাবো, অনেক অনেক এক্সাইটমেন্ট। যেমন আজকে আমারও তোমাদের সামনে এসে অনেক এক্সাইটমেন্ট শুরু হয়ে গেল পুজো। তোমাদের পুজো খুব ভালো কাটুক। তাহলে চলো আজকে গল্প শুরু করি। নমস্কার, আমি আলপনা বরাক বিনোদনী কচিকাচাদের গল্পের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের গল্প একটি কেউটে ও ব্যাঙের গল্প। পশ্চিম দেশে বরুণ নামে একটি পাহাড়ের ধারে একটি কেউটে থাকতো। কেউটেটির নাম ছিল মন্দবিষ। সে বয়স হয়ে যাওয়ায় আগের মতো আর দৌড়ঝাঁপ করে শিকার করতে পারতো না, তাই এক প্রকার না খেয়েই দিন কাটছিল ওর। তাই খুব একটা কষ্ট না করে কি করে শিকার করা যায় সে একটা বুদ্ধি মনে মনে প্ল্যান করে ও একটি ঝিলের ধারে গিয়ে পড়ে রইল মরার মতো, একদম নড়াচড়া না, কিছু না। তখন সেই ঝিলের মধ্যে একটি ব্যাঙ শাপলা পাতার নিচে ছিল। সে অনেকক্ষণ থেকে লক্ষ্য করছিল সাপটি একদম নড়াচড়া না করে এইভাবে পড়ে আছে। তার আর জানার ইচ্ছে হয়ে গেল যে কেন এইভাবে পড়ে আছে। সে জলের উপরে এসে দূর থেকে বলল, কি হে বাবা, এভাবে পড়ে আছো কেন? একদম যে চলন বলন নেই, কি হয়েছে? মন্দবিষ কোন রকম ঘাটটা ঘুরিয়ে বলল, আর বলো না ভাগ্নে, সবই কপালের দোষ। এই তো একটা ব্যাংকে খাবো বলে ধরতে গেছিলাম, আর ও তো ভয় পেয়ে আমাকে দেখে সামনেই ব্রাহ্মণরা বসে বেদ পাঠ করছিল, ওখানে ঢুকে কোথায় যে লুকিয়ে গেল আমি তো আর খুঁজে পেলাম না। এদিকে রোদের জলে ব্রাহ্মণের ছেলের বুড়ো আঙুলটা অবিকল ব্যাঙের মতো লাগছিল দেখে। তো আমি গিয়ে চট করে বুড়ো আঙুলটা কামড় দিয়ে দিলাম, কিন্তু সেটা তো ব্যাঙ ছিল না, এবং সেই কামড়ে ছেলেটার তৎক্ষণাৎই মৃত্যু হয়ে গেল। এদিকে ছেলের মৃত্যুতে ব্রাহ্মণ খুব শোকে আমাকে অভিশাপ দিয়ে দিল, বলল এখন থেকে ব্যাঙের দয়ায় নাকি আমার জীবন যাপন করতে হবে। তাই তোমাদের কাছে চলে এলাম, তোমাদেরকে একটু সেবা টেবা করে ঘুরে তোমাদেরকে চড়িয়ে বেরিয়ে যদি সাপ মুক্ত হই। এ কথা শুনে ব্যাঙ তৎক্ষণাৎ জলের মধ্যে চলে গিয়ে বাকি ব্যাঙদেরকে বলতে লাগলো ডেকে, এবং সবাই মিলে ওরা ওদের রাজা জলপাদের কাছে গিয়ে ঘটনাটি খুলে বলল। এবং জলপাদ তৎক্ষণই মন্ত্রীদেরকে ডেকে বললেন, এরকম তো কোনোদিন শুনিনি, কি ব্যাপার, চলো তো গিয়ে একবার জেনে আসি। উনি ওনার দল বল নিয়ে জলের উপরে চলে এলেন। এসে মন্দবিষকে জিজ্ঞেস করলেন। মন্দবিষ সেই ঘটনাটাই আবার বলল সুন্দর করে যে এরকমই ব্যাপার মহারাজ, ব্রাহ্মণরা এই অভিশাপ দিয়েছেন, তাই এসছি আপনাদের সবাইকে আমি ঘাড়ে পিঠে উঠিয়ে আমি আপনাদের সেবা যত্ন করব। এ কথা শুনে ব্যাঙদের মধ্যে তো হুড়োহুড়ি পড়ে গেল, কে আগে কার আগে উঠবে কেউটেটির পিঠে। প্রথমে জলপাত, তারপরে মন্ত্রী, তারপরে ধীরে ধীরে এইভাবে করে পুরো কেউটের ফনা থেকে আরম্ভ করে পিঠে শরীরে সবাই যখন বসে গেল, মানে একটি ব্যাঙও যখন বাইরে ছিল না, তখন মন্দবিষ মনের আনন্দে ওদেরকে নিয়ে হেলতে দুলতে চড়তে লাগলো। এই দিনটা তো গেল। পরের দিন সেম আবার এই জায়গায় এসে ওদেরকে নিয়ে আবার চলতে শুরু করলো। কিন্তু সে তো আর আগের দিনের মতো চলে না, কেমন যেন একটা ঝিমুনো ঝিমুনো ভাব মানে চলছে। এটা দেখে জলপাত বললেন, কি হে ভাই মন্দবেশ, তুমি তো দেখি আজ আর কালকের মতো চলতে পারছো না, কি হয়েছে? বলল, রাজা, আমার তো কাল থেকে পেটে কিছু পড়েনি, তাই আমি আর আজকে চলতে পারছি না, শক্তি পাচ্ছি না। জলপাত বলল, ও সেই ব্যাপার, সেটা আগে বলবে তো, নিজেই কষ্ট পাচ্ছ মিছিমিছি। ঠিক আছে, কয়েকটা ছোট ব্যাঙ খেয়ে নাও না, তাহলে তো হয়ে যায়। মন্দবিষ তখন বলল, ব্রাহ্মণের অভিশাপ তো দেখি অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে, তা আপনি যখন বলেছেন, বলে সে টাপাটাপ টাপাটাপ কয়েকটা ছোট ব্যাঙ খেয়ে নিল, তারপর আবার চলতে লাগলো। এভাবেই ওর খাওয়াও জুটলো, আর ও ব্যাঙের রাজা জলপাত কিছু বুঝতেও পারছেন না ওর বুদ্ধির ব্যাপারটা। এদিকে খেয়ে খেয়ে মন্দবিষের চেহারাও ফিরে গেছে, শক্তিও বেড়ে গেছে। একদিন এইভাবেই ওরা বেরিয়েছে,
সামনে রাস্তায় আরেকটা বড় কেউটের সাথে মুখোমুখি। সেই কেউটেটি তো দেখে অবাক, ও তো জিজ্ঞেসই করে ফেললো, কি ব্যাপার? আমাদের যারা খাদ্য তাদেরকে তুমি পিঠে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, এটা তো আমি ঠিক বুঝতে পারলাম না। কি ব্যাপার চলছে? মন্দবিশ তখন বলল, যা বোঝার বুঝে নাও না ভাই, এক একটা ব্যাঙের যে স্বাদ এক এক রকম, আমি তো আগে কখনো বুঝতে পারিনি। এই কথাটি শুনে বড় কেউটুটি মুচকে এসে পাশ কাটিয়ে চলে গেল। কিন্তু জলপাদের মনে একটু খটকা লেগে গেল। ও বলল, ভাই মন্দবিশ, কথাটা তো ঠিক আমার ভালো লাগলো না, তুমি এটা কি বললে? মন্দবিশ তখন আর বলল না, আরে না রাজা, ওটা তেমন কিছু না, আমার জাত ভাই তো কিছু একটা বলে নিজের মান বাঁচাতে লাগে, তাই বলে দিলাম। ও ওটা নিয়ে আপনি ভাববেন না, ওটা কিছু না, ওটা কিছু না বলে সে চলতে লাগলো। মা জলপাদ ওর কথা শুনে ভুলে গেল, ও আর মাথায় কিছু ঢোকায়নি। তারপর মন্দবিশ তো মনে মনে খুব হাসতে লাগলো যে আমার খাওয়াও জুটছে, অথচ জলপাদও কিছু বুঝতে পারছে না। ধীরে ধীরে মন্দবিশ সেই ঝিলের একটি ব্যাঙকেও ছাড়লো না, সবকটাই ওর পেটে গেল। তাহলে গল্পটা এখানেই শেষ। কিন্তু সেই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা এটাই বুঝলাম যে আমাদের এতটাও ভালো হওয়া উচিত না যে দুষ্টু লোকের মিষ্টি কথায় আমরা ভুলে যাব। আমাদের সবসময় খেয়াল রাখা উচিত যে কোথায় আমাদের ক্ষতি হচ্ছে, তাই না? তো তোমরা নিজেদের ভালো বুঝে বুদ্ধি রেখে চলবে, সেটাই আশা রাখলাম।